মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি যা বলেছেন তার সারমর্মটাই হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। জুলাই সনদে বিএনপি যে দাবি ছিল রাষ্ট্রপতিকে সিগনেচার করতে হবে, প্রধান উপদেষ্টা সিগনেচার করলে হবে না, সেটিকে তারা মেনে নিয়েছেন এবং রাষ্ট্রপতি সিগনেচার করেছেন, এরকম কথা প্রধান উপদেষ্টার ভাষণে আমরা জানতে পেরেছি। একই সাথে জামাতকে খুশি করার জন্য তিনি, জামাতের যে দাবি, একটি দাবি ছিল যে সংসদে উচ্চ কক্ষে, এটা শুধু জামাত না, জামাত এনসিপি সহ আরো অনেক দলেরই দাবি ছিল, নাহলে সংসদের উচ্চ কক্ষের পদ্ধতিটাই আসলে অকার্যকর হয়ে যাবে এবং সংসদের মহিলা আসনের মতো পুরো বিষয়টা হয়ে দাঁড়াবে এক ধরনের 30 দিনের মধ্যেই উচ্চ কক্ষ গঠন করতে হবে, পিআর পদ্ধতিতে পাশাপাশি পদ্ধতি ফলো করতে হবে এবং 30 দিনের মধ্যে এটি গঠন হবে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রায়, প্রথম যে মামলাটি শুনানি বিচার কার্য শেষ হয়েছে, সেটি রায় হবে 17 নভেম্বর সোমবার, অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরে, 3 থেকে 4 দিন পরে এই রায়টি দেওয়া হবে। এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকে 13 নভেম্বর 12টা 9 মিনিটে ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি প্যানেল এই দিন নির্বাচন করেছেন, অর্থাৎ আজ 12টা 9 মিনিটে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্বাচন করেছেন। এবং ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউদ্দিন আলম, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংস্কার কমিটির যে সভাগুলো হয়েছে অথবা ঐকমত্য কমিশনের যে মিটিংগুলো হয়েছে, সেটাকে অভূতপূর্ব বলে বারবার তিনি চিহ্নিত করেছেন। আসলে এটা কোনো অভূতপূর্ব বিষয় ছিল না, এটা ছিল নিষ্প্রাণ একটি বিষয়বস্তু, যেখানে মানুষের মধ্যে খুব একটা উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি, কারণ মানুষ এখানে অনুপস্থিত ছিল। তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দ কি দেশের জনগণের রিপ্রেজেন্টেটিভ না? রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের জনগণের কতটুকু রিপ্রেজেন্টেশন তারা করতে পারছে, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ, এবং সর্বস্তরের মানুষের এখানে অংশগ্রহণ ছিল না। সেই অর্থে এটাকে আমরা নিষ্প্রাণ একটা বিষয় বলেই মনে করতে পারি। সংবিধানের যে সংস্কার ইস্যু, সেই ব্যাপারে এই প্রশ্নটি আসবে। 1 ক নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাতে পারেন। অর্থাৎ এই 4টির মধ্যেই সকল বিষয়গুলো উল্লেখ করা হবে। আপাতত আপনারা বুঝতে পেরেছেন যে আজকে
আমাদের প্রফেসর ইউনূস সাহেব যে সিদ্ধান্তগুলো নিল তার মূল বিষয়গুলো একই ছিল। এখন যে বিষয়টি নতুন করে তৈরি হচ্ছে সেটি হলো এই বক্তব্যের পর জামায়াতে ইসলাম কি সিদ্ধান্ত নেবেন। ধরেন পুরো বিষয়টি এখন আমরা বলতে পারি যে বিএনপির বিজয়, এটি নির্বাচনের আগে বিএনপির জন্য খুব প্রয়োজন ছিল, কারণ এই গণভোটের ইস্যুতে বিএনপির এই জয়টি আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা ভালো রেজাল্ট আনবে। কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রাষ্ট্রের হাই ভোল্টেজ ম্যান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ধরেই নিচ্ছেন আগামীতে বিএনপি আসবে, আর এই শক্তিটা বিএনপির জন্য কাজে লাগবে। আর আপাত দৃষ্টিতে আমাদের জামাত সহ 8টি দল তারা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মুহূর্তে অগ্রহণযোগ্য একটি দলের রূপ নিল। জামাতের প্রথম ভুলটি, আমাকে একজন কমেন্ট করেছেন যে আমাদের ভুলটি কি। জামাতের প্রথম ভুলটি হলো যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন তারা এখানে প্রভাব বিস্তার করতে পারেনি, অথবা তারা অন্য হিসেব নিকেশ করতে গিয়ে ভুল করেছে। বর্তমানে যারা সরকারে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, এর মধ্যে বলা যায় প্রত্যেকেই মোটামুটি 2-1 ছাড়া সবাই বিএনপি পন্থী লোক, যে আমার সেখানে নিজেদের কোনো লোককে সেট করতে পারেনি। যাকে এটি যে আমাদের ব্যর্থতা সেটি আমাদের আলোচনার বিষয় নয়। এখন বিষয় হলো যে বক্তব্যটি আমরা বিগত কদিন ধরে দিচ্ছিলাম যে এখানে বিএনপির একটি মত রাখা হবে, জামাতের একটি মত রাখা হবে, ইউনূস সরকার সেই কাজটি করলেন। উচ্চ কক্ষে পিয়ার রাখলেন জামাতের দাবি অনুযায়ী, আর বিএনপির দাবি অনুযায়ী তারা একই দিনে নির্বাচন রেখেছেন। এখন প্রশ্ন হলো গণভোটটি শেষ পর্যন্ত হলেই হয়, অথবা নির্বাচনের দিন এই গণভোটটির কি ফলাফল দেবে, অথবা এই গণভোট শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা, বা এই গণভোট হা বিজয়ী হলে যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা এটাকে আর তোয়াক্কা করবেন না, টিস্যু পেপারের মতো ফেলে দেবেন, এটা একমাত্র ইউনূস সরকার আর তার উপদেষ্টারাই ভালো জানেন। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলের সম্পর্কে আমি যদি এক বাক্যে বলি, এরা বিরোধী চেয়ারে থাকলে অনেক শর্ত, অনেক দাবি থাকে, কিন্তু এরা যখন ক্ষমতায় বসে এরা কোনো দাবি না নিজেরা মানতে রাজি, না এরা কোনো দাবিকে তোয়াক্কা করে। আজকে বিএনপির যে বিষয়গুলোতে অনাস্থা বা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, এগুলো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে সবগুলোতে বিএনপি ইয়েস ইয়েস বলতো এবং পারলে গণভোট আজকেই চাইতো। কিন্তু বিএনপি ধরে নিচ্ছে তারা আগামীতে ক্ষমতায় আসবে, তাই তারা তাদের ক্ষমতাকে দুর্বল করতে চাইছে না। তারা আগামীতে রাষ্ট্রকে আবার আগের মতোই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নেওয়ার জন্য এই নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা আমাদের তরুণরা, এনসিপি বা জামাত বা যারা ইয়াং জেনারেশন ভোটাররা তারা বলছে। তো এখন এই প্রেক্ষাপটে এক বাক্যে বলতে পারি বিএনপির জন্য একটা ভালো সুখের সংবাদ আজকে প্রেসিডেন্ট, আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন। দর্শক, এই বিশেষ ট্রাইব্যুনাল আদালত সূত্রে যেটা জানা গিয়েছে সেটি হচ্ছে যে 5টি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ চলেছে। অভিযোগগুলো হচ্ছে গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য 2024 সালের 14 জুলাই। এই তারিখে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন এবং এর পরিপ্রেক্ষিতেই আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা এবং সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে আক্রমণ করে এবং হামলা করে। হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। এই মামলার দ্বিতীয় যেটি ছিল সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগ নম্বর 2-এ বলা হচ্ছে যে তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা প্রদান করেন। রংপুরে আবু সাইদ হত্যা 3 নম্বর প্রসঙ্গ এই মামলা। 2024 সালে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা হয়। এবং চাংখারপুল হত্যা 2024 সালের 5ই আগস্ট ঢাকার চাংখারপুল এলাকায়
আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 6 জন নিহত হয়। এই ঘটনাকে শেখ হাসিনা সহ 3 জনকে অভিযুক্ত করা হয়েছে আশুলিয়া হত্যা এবং লাশ পোড়ানো। 2024 সালের 5ই আগস্ট আশুলিয়া 6 জনকে গুলি করে হত্যা, তাদের মধ্যে 5 জনের লাশ পুড়িয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে গুরুতর আহত একজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনা, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এগুলো ছিল যে মামলায় 17 নভেম্বর রায় হতে যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মামলার অভিযোগগুলো। এখন দেখার বিষয় যে বিএনপি এবং জামাত সরকারের এই যে ঘোষণা, এটা কে কতটুকু গ্রহণ করে। তবে সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের যে নির্বাচনের ব্যবস্থা সরকার বলেছে, এটা বিএনপির জন্য তাদের লুটপাট করা কিংবা তাদের নিজেদের লোক দিয়ে পুরো এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা চালু করার ক্ষেত্রে কিছুটা হলেও একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। কারণ উচ্চ কক্ষে যদি সংখ্যানুপাতিক ভিত্তিতে সদস্যদের মনোনয়ন করা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে বিএনপি মনোনীত সদস্যদের সংখ্যার পরিমাণ কমে যাবে এবং সেই ক্ষেত্রে একটি ভারসাম্য তৈরি হবে, অর্থাৎ অন্যান্য দলেরও প্রতিনিধিত্ব সংখ্যা বৃদ্ধি পাবে, যেটা বিএনপি চাচ্ছিল না। কারণ তারা চায় শেখ হাসিনার মতো ভয়ঙ্কর হত্যা গুম খুন করতে পারুক বা না পারুক, সরকার যাতে সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারে। এটা চাওয়ার পিছনে কারণ একটাই, নামে গণতন্ত্র, কাজে একনায়কতন্ত্র অথবা লুটতরাজ, দেশের মানুষকে জিম্মি করে ফেলা সাধারণ একটা নির্বাচনের মধ্য দিয়ে। সেইটি তারা বাস্তবায়ন করার সুযোগটাকে ধরে রাখতে চাচ্ছে বিএনপি। আর এই কারণেই তাদের যত নোট অফ ডিসেন্ট, তাদের মতনৈক্য, এই মতনৈক্য দেশ এবং জাতির স্বার্থে না, তাদের গণতন্ত্রের স্বার্থে না, অথবা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য না। আগামী সরকারে যেহেতু তারা যাবে, তারা মোটামুটি নিশ্চিত, তাই তারা তাদের সরকার যাওয়ার পরে সরকার পরিচালনা এবং সরকারের কর্মকাণ্ডকে তারা এমনভাবে রাখতে চায় যাতে তারা ব্যক্তিগত দলগতভাবে জনগণকে জিম্মি করে তারা ফয়দাটা লুটতে পারে। এটাই ছিল বিএনপির উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে কিছুটা হলেও ভাটা পড়ল। আর অন্যদিকে জামাতের জামাত, এনসিপি সহ অন্যান্য দলের একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচনের তারা বিরুদ্ধে অবস্থান করেছিল। তারা এই সিদ্ধান্ত কিভাবে মেনে নেবে সেটা আজকে হয়তো সন্ধ্যার পরে আমরা বুঝতে পারবো, তাদের প্রতিক্রিয়াটা কি হবে।